যদিও আসলে আমি কিন্তু বলেছিলাম যে 8:50-এ আমাদের একটু রেজাল্টের মিটিং আছে, ওই জন্য আমি একটু ওই সময় পাচ্ছি না, কারণ স্যারের সাথে আমার সকালবেলায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল। যদি আমরা রেজাল্ট দিতে পারিনি, কিন্তু স্টিল তোমাদের বলেছিলাম যে তোমরা যদি ফ্রি থাকো আমাকে একটু ডেকো। তো তোমরা দেখলাম কোনো গুরুত্বই দিলা না। আমি সারাদিন পরে অনেকটা সময় আমি ফ্রি বসেছিলাম, বিহারকে দেখলাম না যে রেসপন্স দিতে, হয়তো ফ্রি ছিল না সেজন্যই বলো নাই। তো সমস্যা নাই, মাই মিস্টেক, কারণ আমি অন্য কাজে হয়ে গেছি, ব্যস্ত হয়ে গেছিলাম। ঠিক আছে, আমরা অনলাইনে ম্যাথটা আমি আসলে ফিজিক্যালি শুরু করতে চেয়েছিলাম ক্লাসরুমে। আমরা সমস্যা নাই, আমরা অনলাইনে শুরু করি। তোমাদের যে স্লাইডে ছিল, শোনো, তোমাদের আসলে একটু রেসপন্স করাটা মনে হয় জরুরি। তোমরা আসলে, তোমাদের জন্য আমার কাছে মনে হয় তোমাদের একটু রেসপন্স করা জরুরি। তোমাদের একটা মানুষ কথা বলতে থাকে, একটা কোশ্চেন 3 বার 4 বার করি, তখনও তোমাদের মনে হয় না যে আচ্ছা রেসপন্স দিই। তো এই কাজটা করো না, হ্যাঁ? একটু, যেহেতু ম্যাথ করছো, যদি মনে করো যে হ্যাঁ ম্যাডাম বলে গেল, কোনো কোশ্চেন করলাম জবাব দিলাম না, এভাবে চলবে, তো করতে পারো, আমার সমস্যা নাই। কিন্তু পরীক্ষার আগে ডিস্টার্ব করা যাবে না, ম্যাডাম এটা কিভাবে আসলো, কি হলো, বুঝি নাই। যা কোশ্চেন করার এখনই করবা, অনলাইনে দিচ্ছি, শো করছি, পুরা শীটটা তোমার সামনে আছে। ক্লাসরুমে থাকলে হয়তো স্যালে সলভ করা হতো, তখন হয়তো বোঝানো যেত না ঠিক মতো। এখন যেহেতু অলরেডি সলভ করা আছে, সলভ করতে করতে বুঝতে বুঝতে সামনে আগাতে পারি, সেহেতু বেটার। চেষ্টা করো, যদি কারো কোনো প্রবলেম মনে করো আমাকে বলবা। একটু ম্যাথ দেখো, তোমাদের যে স্লাইডে যে ম্যাথটা দিয়েছিলাম সেই ম্যাথটাই এখানে দেওয়া আছে। ক্যাপিটাল বাজেটিং ম্যাথটা এখানে দেওয়া আছে, এটা হাতে লিখেছিলাম। ম্যাথটা সম্পর্কে একটু বলি। ম্যাথটা হচ্ছে তোমাদের, এখানে আমাদের দুইটা প্রজেক্ট বলা হয়েছিল, সেদিন একটু বলেছিলাম, এখানে দুইটা প্রজেক্ট বলা হয়েছে, এ এন্ড বি। এ এন্ড বি এর মধ্যে আমরা এই কোন প্রজেক্টটাকে একসেপ্ট করবো। আমরা সেদিন বলেছিলাম যে প্রজেক্ট সাধারণত দুই রকমের হয়, মিউচুয়াল হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট। এখানে হচ্ছে মিউচুয়াল প্রজেক্ট চলছে এটা। ঠিক আছে, তোমরা মনে হয় আমি যেটা বললাম দেখেছো। একটু স্লাইডটা আমি ওপেন করলাম না, তোমাদের স্লাইডটা একটু দেখতে বলেছিলাম, এই জন্য কিছুক্ষণ ব্রেক দিলাম। স্লাইডের এই ম্যাথটা সেম, দুইটার আমাদের আলটিমেটলি প্রফিট বা লাভ হচ্ছে সেম। এখন আমাদের কিছু 8টা মেথড, যেটা আমরা বলেছিলাম, ট্রেডিশনাল মেথড এবং টাইম অ্যাডজাস্টেড মেথড, এই দুটো মেথডের উপর আমরা অঙ্ক করবো। এখানে যদিও এই প্রজেক্টটা খুব সিম্পল ভাবে দেওয়া আছে, কিছু ডিপ্রিসিয়েশন চার্জ বলা আছে, রেসিডুয়াল ভ্যালু বলা আছে, এবং ইন্টারেস্ট রেট দেওয়া আছে পার অ্যানাম, প্রত্যেক বছরে কতটুকু হয় সেটা বলা আছে। এখান থেকে আমরা 8টা টেকনিক অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার আগে যেটা বলি, রেসিডুয়াল ভ্যালু কি আর ডিপ্রিসিয়েশন চার্জ কি। এখানে প্রজেক্টটা দেখো, 0 থেকে 4, মানে 4 বছরে শেষ হয়েছে। আর এই প্রজেক্টটা প্রত্যেক বছর ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন জিনিসটা যদি তোমরা জেনে থাকো খুব ভালো। ডিপ্রিসিয়েশন হচ্ছে আমরা যখন কোনো জিনিস ইউজ করতে থাকি তখন তার একটা ক্ষয় হতে থাকে, মেইনটেনেন্স চার্জ হতে থাকে, ক্ষয় হতে থাকে, তার পার্টসের প্রবলেম হতে থাকে, বা ওই মেশিনটা রানের জন্য আমাদের ইয়ে লাগে। সেগুলো যখন আমরা ক্যালকুলেশনে নিয়ে আসি, সেই খরচগুলোকে আমরা ডিপ্রিসিয়েশন চার্জ হিসেবে বলি। এখানে সরাসরি সহজে ডিপ্রিসিয়েশন চার্জ বলা আছে। এটা এভাবে না হয় এরকমও হতে পারতো, তোমার খরচগুলো আলাদা আলাদা দেওয়া থাকতে পারতো, তোমাদের তখন তখন তোমাদের হয়তো যোগ করে নিতে হতো। আর এখানে যেহেতু সরাসরি দিয়েছি, এখানে আমাদের আর যোগের প্রয়োজন পড়ছে না। তবে এখানে একটা জিনিস হচ্ছে রেসিডুয়াল ভ্যালু, আর একটা জিনিস আছে সেটার নাম হচ্ছে রেসিডুয়াল ভ্যালু। রেসিডুয়াল ভ্যালু হচ্ছে, যেহেতু এটা একটা প্রজেক্ট, সাধারণত প্রজেক্ট গুলো রান করার ক্ষেত্রে যেটা হয় যে প্রজেক্ট শেষ করার পরে
প্রজেক্ট শেষ করার পরে আমরা জিনিসটাকে আসলে ইয়ে করে দিই। প্রজেক্টের যে জিনিসগুলো থাকে, তোমরা দেখেছো কিনা, যে ধরো মেট্রো রেল প্রজেক্ট চলেছে বা এলিভেটেড এক্সপ্রেস এর প্রজেক্ট চলেছে, এই প্রজেক্ট গুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই প্রজেক্ট গুলো যখন শেষ হয়ে যায় তখন এগুলো তোমার নিলাম করে বা ইয়ে করে, ওর যে কম্পিউটার গুলো থাকে বা পার্টস থাকে এগুলো আমরা সাধারণত, বা যে মেশিন পত্র থাকে ওগুলো সেল করে দেওয়া হয়, অপশনে মানুষজন আসে, একটা পুরান জিনিস সেলের মতো। তো এরকমও আমরা করতে পারি, রেসিডুয়াল ভ্যালু হয়ে থাকে। এছাড়াও সরাসরি তোমার রেসিডুয়াল ভ্যালু 2000, এই সরি 20,000 বলা আছে। এখন এটা হতে পারে যে এরকম না দিয়ে তোমাদের সেপারেটলি দিল, যে সেপারেটলি তোমাদের বের করতে হলো, আলাদা আলাদা করে আমরা রেসিডিয়াল ভ্যালু দিলাম, এরকমও হতে পারে। সেক্ষেত্রে তোমাদের আবার এরকম যোগ করে নিতে হবে অ্যাডিশন দিয়ে। এখানে এই যে আমরা ডিপিডি পড়াবো, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। এই বিহার, সবার ইয়ে নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, এবং হচ্ছে অ্যাটেন্ডেন্সটা হাতে লিখে দাও সিরিয়ালি। স্ক্রিনশট এবং অ্যাটেন্ডেন্স দিয়ে দুইটা একসাথে পাঠাবে। আর কালকে না, নেক্সট ক্লাস থেকে ঠিক 11টা 5-এ আমি অ্যাটেন্ডেন্সটা নিব। ওই সময় যে কজনই থাকবে, 5জন কি 6জন যাই থাকো, 11টার সময় আমি ক্লাস শুরু করে দিব। ঠিক 11টাতেই ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর ঠিক 11টা 5-এ আমি অ্যাটেন্ডেন্স দিব। এই 11টা 5-এর মধ্যে যারা জয়েন করবে তাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে, এর বাইরে আর কোনো অ্যাটেন্ডেন্স আমি নেবো না। আমি কি সিয়ারকে বুঝাতে পেরেছি কথাটা? আমার কথা শোনা যায় না? জি ম্যাম, শোনা যাচ্ছে। বিহার কোথায়? শোনা রেসপন্স যাচ্ছে করছে ম্যাম। না কেন? জি ম্যাম। রেসপন্স করে না কেন? আমি যে কথাটা বললাম রেসপন্স করবে না? কি বলেছি? এখন অ্যাটেন্ডেন্স নিয়ে নাও, 11টা 22 বাজে অ্যাটেন্ডেন্স নিয়ে নাও। আর হচ্ছে নেক্সট ক্লাস থেকে, নেক্সট স্যাটারডে যদি আমি ক্লাস নিব না, নেক্সট স্যাটারডে ক্লাসটা অফ থাকবে। এরপরে স্যাটারডে যে ক্লাসটা হবে সেই স্যাটারডে ক্লাসে তোমরা হচ্ছে ঠিক 11টা 5-এ ছবি তুলে যে কজন হয়, 4-5 জন যাই হয়, তাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নেবে, নিয়ে জি ম্যাম। দিবে। আর আমি 11টা থেকে ঠিক ক্লাস শুরু করে দিব। আবার ওয়েট করে তোমাদের কথা শোনার আসলে আমার ইচ্ছা নাই। তোমাদের জন্য ওয়েট করবো, আবার তোমরা কথা শোনাবে। এখন সবাই একটু, আমরা এই অঙ্কটা শুরু করার আগে সবাই একটু ভিডিও গুলো ওপেন করো। স্ক্রিনশটটা তোলার সময় ভিডিওটা ওপেন করে আমি তোলো না হবে, আদারওয়াইজ অ্যাটেন্ডেন্স নেওয়ার দরকার নেই। নিয়ে আমাকে জানাও। এই জন্য, এই প্রজেক্টের জন্য আমরা সাধারণত তোমার যাতে কত, মানে যেটাকে সহজ বাংলা ভাষায় যদি বলি ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্টটা কবে হচ্ছে, মানে কত দিনে তোমার নো প্রফিট নো লস হবে, সেই টাইমটা যখন আমরা ডিটারমাইন করি তখন সেটাকে আমরা বলি পে ব্যাক পিরিয়ড। আমরা এখানে সেই টাইমটা ডিটারমাইন করছি যে 4 বছর যদি এই প্রজেক্টটা যখন রান করব আমরা, কবে আমার যে টাকাটা ইনস্টলমেন্টের টাকাটা ছিল, ইনভেস্টমেন্ট ছিল, সেই টাকাটা কবে আমরা হাতে পাচ্ছি, এটাই আমরা আর কি এখানে প্রুফ করব। এই জন্য যেটা লাগে, জিরোতে তো জিরো দিয়ে বোঝা যাচ্ছে ম্যাথে, যে 1 লাখ টাকা ইনভেস্ট করেছো তুমি, প্রথম বছর তোমার হাতে 45,000 চলে আসছে, স্টিল তোমার হাতে 55,000 বাকি আছে। দ্বিতীয় বছর শেষে দেখছো তোমার হাতে 40,000 টাকা
চলে আসছে, এখনো তুমি 15,000 টাকা তুমি পাওনি। এরপরে তৃতীয় বছর পরে গিয়ে তোমার হাতে আসছে 35,000 টাকা। এখন তুমি বুঝতে পারছো যে তার মানে 20,000 টাকা তোমার হাতে আসছে। তার মানে এখন তুমি পজিটিভ, এই ব্র্যাকেট গুলো দিয়ে নেগেটিভ বোঝাচ্ছে, এখন তুমি পজিটিভ ভ্যালুতে চলে গেছো। এখন পজিটিভ ভ্যালুতে চলে গেছো মিনস এখন তোমার ব্রেক ইভেন পয়েন্ট চলে গেছে। এই যে যারা টেকনিক্যাল কারণে ভিডিও ওপেন করতে পারে নাই, এদেরগুলো আলাদা করে লিখবা বিহার, এদেরগুলো আলাদা করে লিখে তারপরে অ্যাটেন্ডেন্স দিবা। যাদের ভিডিও ওপেন ছিল এবং যারা সমস্যার জন্য করেনি তাদের গুলো আলাদা দিবা। আর এত টেকনিক্যাল, একদিন দুই দিন টেকনিক্যাল না যায়, প্রতিদিন টেকনিক্যাল না যায় না, হ্যাঁ, জি ম্যাম। খেয়াল রাখবা। কারণ এই সফট কপি বিভাগ আমার কাছে যেটা লিখে পাঠাচ্ছে এটা কিন্তু থাকে, ডিলিট হয় না। তা তুমি আজকে বলছো টেকনিক্যাল প্রবলেম, নেক্সট ক্লাসে যদি টেকনিক্যাল প্রবলেম বলো তাহলে ধরা পড়ে যাবে যে এটা তোমার একটা ভূমিকা। যেহেতু বি কেয়ারফুল যারা এই সমস্যার কথা বলে অ্যাটেন্ডেন্স দাবি করছো। এই হচ্ছে প্রজেক্ট বি। তাহলে প্রজেক্ট বিতে আমরা দেখছি 2 বছর আমাদের পুরাপুরি লেগেছে। 2 বছর হওয়ার পরে মনে করো যে 21 সালে তুমি ইনভেস্ট করলো, 21, 22 পুরা লেগেছে। 23-এ যখন তুমি গেছো তখন তুমি দেখছো যে 23-এ 23 সালে গিয়ে দেখছো যে আহ, এই 22 সাল কমপ্লিট হওয়ার পরে 23 সাল পুরা লাগে না। 23-এ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, যে কোনো একটা সময় গিয়ে আমরা দেখছি আমাদের 8 লাখ টাকা সম্পূর্ণ আমাদের হাতে এসে চলে আসছে। এরপরে যা আসছে সেটা সম্পূর্ণ তোমার লাভ। তা আমরা সেটাই আমরা এখানে খুঁজে বের করবো যে ওই 2 বছর কমপ্লিট হওয়ার পরে ঠিক এক্সাক্ট কোন সময় গিয়ে আমাদের এটা পজিটিভ আসবে। সেম ভাবে প্রজেক্ট বিরও এরকম 1 বছর পুরা লেগেছে, 2 বছর পুরা লেগেছে এবং 3 বছরে গিয়ে তারা পজিটিভ হয়েছে। তার মানে 3 বছরে গিয়ে আহ তোমার এটা পজিটিভ হয়েছে। তা আমরা এখন সেই ফর্মুলাতে চলে যাই। পেব্যাক পিরিয়ডের ফর্মুলা হচ্ছে কমপ্লিট ইয়ার, যেটা আমি বললাম 2 বছর পুরাপুরি লেগেছে। দেন হচ্ছে তোমার চেঞ্জ ইন ক্যাশ ফ্লো রিকোয়ার্ড টু রিচ জিরো। এই জিরো মানে হচ্ছে তুমি যে ইনভেস্ট করেছো ইনভেস্টটা তোমার হাতে উঠে এসছে, এখনো তোমার জিরোতে যাবা, একদম ব্রেক ইভেন পয়েন্ট মানে জিরো, যেখানে কোনো নো প্রফিট নো লস আছে সেখানে যাবা। এরপর টাকাগুলো তোমার আস্তে আস্তে পজিটিভ আসতে থাকবে। তা সেই না কত টাকা আর বাকি আছে, বাকি হাতে পেলে তুমি আমাদের জিরোতে পৌঁছাতে পারবা সেটা দেবে। তাহলে 2 বছরে ছিল 40,000, হ্যাঁ, 3 বছরে তোমার 2 বছরে যে 15,000 টাকা বাকি ছিল, তাহলে এই 15,000 তুমি যদি উঠে ফেলো তাহলে 3 বছরে কিন্তু তোমার 35,000 টাকা তোমার হাতে ক্যাশ হয়েছে। তাহলে কি হলো, 25 থেকে 15 মানে 20। তাহলে এই যে 15,000 টাকার মধ্যে আছে, তাই এই 15,000টা কোন সময়ে উঠে এসেছে সেটা আমরা দেখবো। তাহলে আমাদের যে কমপ্লিট ইয়ার আছে সেই কমপ্লিট ইয়ারে আমাদের কত টাকা স্টিল বাকি আছে সেটা লিখবো, এবং যে বছরে তারা পজিটিভ হয়েছে সেই বছরে টাইমে কতটুকু ক্যাশ ফ্লো আছে সেটা লিখবো। তাহলে দেখো 15,000/35,000, তাহলে 2 বছর পুরা লেগেছে। সূত্রটা কি, কমপ্লিট ইয়ার প্লাস চেঞ্জ ইন ক্যাশ ফ্লো রিকোয়ার্ড টু রিচ জিরো ডিভাইডেড বাই টোটাল ক্যাশ ফ্লো ইন দ্য ইয়ার। এটা বের করলে আমাদের চলে আসে। এখন তোমরা বলবা যে ম্যাডাম এটা তো 2.43 আসছে। এই 2.43 কে আমরা চাইলে কিন্তু, এটা ছোটবেলা তোমরা পড়েছো যে আমরা দশমিকের ভ্যালু গুলোকে তুমি যদি 30 দিনে মাস ধরো, ধরে তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে তোমার এক্সাক্ট টাইমটা চলে আসে যে 2 বছর কত মাসে কত তারিখে তুমি এটা আসছে। তো আমাদের বের করার দরকার নেই, আমরা জাস্ট এক্সাক্ট ওই টাইমটা বের করছি। এই ডিটেলস এত দিন এত মাস বের করতে গেলে আবার ওই হিসাবগুলো আনা লাগে, ওটা আমি করিনি। চাইলে তোমরা করতে পারো, বা আমার কাছে যদি চাও আমি সেই ফর্মুলাটা বলে দিতে পারি, যে ফর্মুলাটা আমরা এক্সাক্ট টাইমটা বের করতে পারবো। তা দেখো প্রজেক্ট এ আর বি এর মধ্যে এ লেগেছে হচ্ছে 2.43 আর বি এ লেগেছে 2.91। বেশি সময় লেগেছে কার, এ না বি, কার লেগেছে? কিন্তু ম্যাম এ, বলেছিলাম যে ম্যাম বেশি বি, সময় লেগেছে এ। ম্যাম সরি বি হবে। তাহলে আমাদের যে ডিসিশন রুল ছিল
সেখানে বলা ছিল যে পেব্যাক পিরিয়ডে যার সময় কম লাগবে আমরা তারটা একসেপ্ট করবো, সেটা আমরা একে একসেপ্ট করেছি। আচ্ছা, আমরা যে ইন্টারেস্ট রেট বলেছি, বা আমরা যে বলি যে আমরা ফ্লোটিং ভ্যালুতে আছি, ডলারের সাথে সাথে আমাদের মুদ্রার টাকার ভ্যালু চেঞ্জ হয়। তো সেই জন্য আজকে যা আছে 4 বছর পরে সেই থাকবে না। সেই জন্য আমরা ভ্যালুটাকে সাধারণত একটু মিনিমাইজ করে ধরি, এটাকে আমরা হচ্ছে ডিসকাউন্ট ভ্যালু বা ডিসকাউন্ট ফ্যাক্টর হিসেবে চিন্তা করি। যে হয়তো ফ্লাকচুয়েশন হয়ে 10% কমে যেতে পারে, সেটা মাথায় রেখে আমরা করি। আজকে তুমি যে 1 লাখ টাকা যে ভ্যালু, 1 লাখ টাকায় তুমি যে জিনিসটা কিনতে পারবা, 4 বছর পরে 1 লাখ টাকায় তুমি সেম জিনিস কিনতে পারবা না। তোমার সেখানে হয় 1 লাখ 10 বা 15 এরকম কিছু লাগাতে হবে। তুমি যে 10% ধরো, তাহলে আজকে যেটা 1 লাখ টাকা ভ্যালু, 4 বছর পরে সেটা 1 লাখ 10 ভ্যালু। এইরকম আর কি কনসিডার করে আমরা ডিসকাউন্টেড ভ্যালু ফ্যাক্টর কনসিডার করে ম্যাথ করি। তাই জন্য আমাদের এই ডিসকাউন্টেড ফ্যাক্টর ক্যালকুলেশন করার জন্য একটা ফর্মুলা লাগে, দেখো যেটা আমি দিয়েছি। 1/1 + r⁴ বলা হয় এটাকে। ফর্মুলাটার নাম হচ্ছে 1/1 + r⁴ এই আরটাই হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টরের ফর্মুলা। এখানে 10% দেওয়া আছে, তাই 10% দিয়েছি। এটা 15 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 5 হতে পারে। এটা তোমার প্রজেকশন করে নিতে হবে। তো এটাই হচ্ছে এক্সপার্টিসদের মতামত, যে প্রজেকশন করে তোমার ঠিক করা যে আহ, কতদিনে আমার এই টাকাটা চেঞ্জ হবে। তো সেটাই এখানে আমি ক্যালকুলেশন করেছি। দেখো তোমরা একটু, আমি একটু জুম করে দিলাম। এই যে 1 ইয়ারের জন্য একটা ভ্যালু আসে, 2 ইয়ার্স, মানে যে r⁴ আর তো 10, আর এই যে এন হচ্ছে, এন এর সময়ের সাথে সাথে এন চেঞ্জ হচ্ছে, 1 2 3 4 5 6 7 এরকম। আমাদের 4 বছর লাগবে যদি আমি এখানে 10 বছর ক্যালকুলেশন করা শিখিয়েছি। এটা আসলে মুখস্থ করার কোনো ভ্যালু নাই। ম্যাথে তুমি 10% পেতে পারো, 15% পেতে পারো, 12% পেতে পারো, 7% পারো, 8% পেতে পারো। যেটাই পাও সেটাকে ফর্মুলা বসিয়ে মান বের করবে। একটু ফর্মুলাটা দেখো, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো। টু অ্যাক্সেস ইয়ার ক্যামেরা ফ্রম ডিভাইস সেটিং, এটা তো তোমার ডিভাইসের সমস্যা। তুমি তোমার ক্যামেরাকে সেটিং এ অন করে রাখো না। এই যে কি আইডি কত এটা, 24/52 মাহবুবুল ইসলাম। জি ম্যাম। ম্যাম আমি এটাকে এখান আমি থেকে, জি আমি ম্যাম। তোমাকে আমি কি ইয়ে করে রাখছি নাকি তোমাকে? তাই তো না কেউই ম্যাম, অন করতে পারবে না। আমি ওটা মানে অ্যাক্সেসিবিলিটি চেক করছিলাম মানে আমি ওখানে মানে অ্যাক্সেসিবিলিটি মানে যে সেটিংস ওটা চেঞ্জই করতে পারি নাই, যে আমি ওটা অন করব। এটা তো তোমার সমস্যা, তোমার ল্যাপটপের সমস্যা। ল্যাপটপ জাস্ট এতটুকু এটা বের করতে হবে। তোমার যে ক্যাশ ফ্লোটা দেওয়া আছে অলরেডি কোশ্চেনে 1 2 3 4 করে, তোমার কাজ হচ্ছে ওই ক্যাশ ফ্লোর সাথে এই ভ্যালুটা জাস্ট মাল্টিপ্লাই করা, করলে একটা নতুন ক্যাশ ফ্লো আসবে। হ্যাঁ, যেটা আমরা বললাম যে এখন যেটাকে 1 লাখ চিন্তা করছো, 4 বছর পরে সেটা কিন্তু আর 1 লাখ থাকবে না, 90,000 ভ্যালু হয়ে যাবে তুমি যদি এরকম করো। তাহলে এখন যে ভ্যালুটা আছে সেটাকে আমরা আহ 1 বছর পরে কোথায় দেখতে পাচ্ছি সেটা। এই জন্য আমরা কি করবো, যে ভ্যালুটা অলরেডি দিয়েছে ক্যাশ ফ্লোটা, সেই ক্যাশ ফ্লোর সাথে এই ভ্যালু গুলো মাল্টিপ্লাই করে নতুন একটা ক্যাশ ফ্লো আনবো। এটাই বলেছি এখানে। যে দেখো, একটু খেয়াল করো, যে প্রজেক্টে এই ক্যাশ ফ্লোটা কিন্তু দেওয়া আছে 45,000, 40,000, 35, 50। এটার সাথে আমরা প্রত্যেক বছরের ভ্যালু গুলো মাল্টিপ্লাই করে নতুন একটা ক্যাশ ফ্লো আসছে। এবারে ওই ক্যাশ ফ্লো নিয়ে তোমার আর এই পুরান ক্যাশ ফ্লো নিয়ে কোনো কাজ নেই। নতুন ক্যাশ ফ্লো এবং তার সাথে একুমুলেটেড ভ্যালু বের করে সেম সূত্রে বসাবো। তাহলে দুইটা টেকনিক কিন্তু, ফর্মুলা কিন্তু সেম। একটা খালি যে অ্যাকচুয়ালি তোমার যে ক্যাশ ফ্লোটা দেওয়া আছে সেটা নিয়ে তুমি কাজ করবা, আরেকটা হচ্ছে নতুন একটা ক্যাশ ফ্লো তোমার আনতে হবে, সেটা নিয়ে এসে তারপর তুমি ওই সেম ফর্মুলা বসো। আমি আশা করি তোমাদের আর এটা বুঝতে সমস্যা হবে না।
এই যে নতুন একটা যে ভ্যালু আসছে, যেটা প্রেজেন্ট ভ্যালু বলছে, এটাতে কিন্তু আমরা যে পিভি ক্যালকুলেশনে শিখতে পারি এনপিভি। যে দেখো, তুমি পিভি বের করলা, পিভি বের করে লাস্টের ইয়ারের যে ভ্যালুটা সেটাকেই বলা হয় এনপিভি। তাহলে লাস্ট এনপিভিটাকে তোমরা কনসিডার করলে তোমাদের এনপিভি ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু 3টা টেকনিক পড়া হয়ে গেল। আমরা আজকে 4টা টেকনিক পড়বো, আর একটা রয়েছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এটা আমরা একটু পরে আসতেছি। এনপিভিটা নিয়ে একটু বলি। তাহলে এই ডিপিভি তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে তোমার সাথে সাথে তোমার কিন্তু পিভি ক্যালকুলেশন হয়ে যায়। এখন বিষয় হচ্ছে, আমি একবার অঙ্কে এরকম দিয়েছিলাম যে ডিপিভি ক্যালকুলেশন করো আর পিভি ক্যালকুলেশন করো, আমি 3 মাস দিয়েছি। স্টুডেন্টরা তো পাগল হয়ে গেছে, ম্যাডাম 2টা টেকনিক করতে দিলেন অথচ আপনি মার্কস কম দিলেন। অথচ বলছে 2টা টেকনিকের কিন্তু এখানে কিছু নাই, একটা টেকনিক দিয়ে কিন্তু তোমার 2টা রেজাল্ট আসছে। সেটা তোমার এখানে কিন্তু এটাকে 2টা টেকনিক, 2টা মেথড, 2টা আলাদা ভাবে তোমার ইমপ্লাই করা লাগছে, বিষয়টা কিন্তু তা না। এই জিনিসটা মনে হয় এনপিভি এভাবেও ক্যালকুলেশন করা যায়। তাছাড়া এনপিভি এর আরেকটা ফর্মুলা আছে, ওইটারই জাস্ট ফর্মুলা হিসেবে বসানো হয়, সামেশন হিসেবে n/t = 1 ধরে করা হয়, যেখানে বলা হচ্ছে CFT বাই 1 প্লাস r⁻t, ওই যে যেটা আমরা পেয়েছিলাম ডিসকাউন্টেড ভ্যালু, মনে আছে? ডিসকাউন্টেড ফ্যাক্টর ক্যালকুলেশন করার জন্য 1 প্লাস r⁻n, ওইটারই নিয়ে হচ্ছে n না দিয়ে এখানে আর কি t বলেছি। আর CFT টা হচ্ছে প্রত্যেক ইয়ারের ক্যাশ ফ্লো। হ্যাঁ, প্রত্যেক ইয়ারে CFT মানে হচ্ছে প্রথম ইয়ারে তুমি CF1 হবে, আর ওটা হবে 1/1 প্লাস r⁻1, তার মানে যে ডিসকাউন্ট। তাহলে তোমার ক্যাশ ফ্লোর সাথে ডিসকাউন্ট ফ্যাক্টরের ভ্যালুটাকে গুণ দিচ্ছ, দিয়ে এবার যে কটা বছর, এখানে তো 4টা বছর আছে, যে কটা বছর হয় সেই কটা বছরের ক্যাশ ফ্লো যোগ করা, ওই যে যেটা এখানে হয়েছে। এদিকে দেখো একটু, এই যে সেই জিনিসটাই কিন্তু এখানে হয়েছে। এই যে জাস্ট যে ক্যাশ ফ্লোটা আছে, যে সিএফটি, এটা হচ্ছে সিএফটি 1 বছরের জন্য, এটা হচ্ছে 45,000 হচ্ছে সিএফটি। আর এই যে 1/1 প্লাস r⁻t বলছি, বা এনও বলতে পারে ইন্ডিয়ান, ওই যে যেটা আমরা এই যে ক্যালকুলেশন করে নিয়ে আসি 0.11909, এটা দিয়ে মাল্টিপ্লাই করছি করে একটা আসছে। এভাবে প্রত্যেকটা বছরের গুলো আমরা যোগ করব। এই যে 40905, 33040, 26285, 34150, সবগুলো ভ্যালু আমরা যোগ করবো, সেটা আমরা সামেশন বলেছি। বলে আমরা CF নাও, যেটা হচ্ছে আমার 1 লাখ, ওই যে 0 ইয়ার 1 লাখ, সেটা থেকে বিয়োগ দেবো। এটাই হচ্ছে ফর্মুলা। মানে দুইটা সেমই, একটা তুমি ছক আকারে করতে পারো, আর একটা তুমি সেপারেট সেপারেট বের করে সামেশন করে CF নট দিয়ে বের করতে পারো। তাহলে এভাবেও করতে পারো ফর্মুলা দিয়ে, বা ওভাবেও একটা টেবিল আকারে ভ্যালু নিয়ে এসেও তুমি করতে পারো। এভাবে আমরা এনপিভি ক্যালকুলেশন করি। তা শেষ, এবারে আসো আমরা ARR-টা করি একটু। ARR এর ফর্মুলাটা একটু দেখো। হুম, হুম, একটু বড় করে দিয়েছি, একটু দেখো। ARR হচ্ছে তোমার 4টা স্টেজে হয়। ওটা হচ্ছে অ্যানুয়াল প্রফিট, যেটা আমাদের যে ইনকাম আছে, ইনকাম মানে কিন্তু ইনকামের মধ্যে কিন্তু মানে শুরু থেকে 1 লাখ থেকে শুরু করে আসে। মানে প্রত্যেকটা ইয়ারের যে ক্যাশ ফ্লো আছে সেটা যোগ করা লাগে, এটুকু মনে রেখো। আর অ্যাকুমুলেটেড থেকে আমরা পাই হচ্ছে প্রফিটটা। তাহলে ইনকাম থেকে তোমার ডিপ্রিসিয়েশন বাদ দিতে হবে, যে আমরা বলেছিলাম যে পার ইয়ার ডিপ্রিসিয়েশন হচ্ছে 20,000, এর জন্য হচ্ছে 4 বছরের জন্য। এটা হচ্ছে অ্যানুয়াল প্রফিট। সেই অ্যানুয়াল প্রফিট থেকে এভারেজ অ্যাকাউন্টিং প্রফিট আমরা বের করি কিভাবে? অ্যানুয়াল প্রফিটকে নাম্বার অফ ইয়ার্স দিয়ে, মানে 4,000, এই 4 বছর। সেখান থেকে আমরা বের করছি এভারেজ ক্যাপিটাল, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে রেসিডুয়াল ভ্যালু, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করি। তারপরে ওই দুইটা ভ্যালুকে ভাগ করে 80 দিয়ে করলে আমাদের ARR আসে। এভাবে আমরা প্রজেক্ট A এবং B দুইটার ক্ষেত্রে ARR বের করতে পারি। আজকে আমরা এই 4টা টেকনিকই পড়লাম। নেক্সট দিন আমরা
বাকি 4টা পড়বো। বলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, কোনো কোশ্চেন? হ্যাঁও বলবে না, নাও বলবে না, কিচ্ছু না, চুপ করে মুখ বুজে বসে থাকে। এত যে গ্রুমিং করি যে কেউ পড়াতে গেলে একটু হ্যাঁ বা না বলো, তাহলে সে ফার্দার সামনে কি পড়াবে বুঝতে পারবে। কোনো খবর নেই। আসসালামু আলাইকুম ম্যাম। বলেন। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এই যে ম্যাথ গুলো আছে, ম্যাথ গুলো আর কি প্র্যাকটিস করবো কোথা থেকে, এই টাইপের আরো ম্যাথ গুলা? আমি দিয়ে দিব, আচ্ছা ম্যাম, আমি ঠিক দিয়ে আছে। দিতে পারবো। তোমরা যদি চ্যাটজিপিটির কাছে এরকম চাও যে আমরা একটা প্রজেক্ট রান করব, সেজন্য এই টেকনিক গুলোর উপরে আমার কিছু ম্যাথ তৈরি করে দাও, ওরাও তোমাদের। আজকাল পড়াশোনা এত ইজি। আমাদের অ্যাজ এ টিচার হচ্ছে আমার কাজ হচ্ছে শুধু তোমাকে গাইড করা। তারপর আমি তোমাকে স্যাম্পল দিয়ে দিব। কি ধরনের স্যাম্পল হয়, আমি যে স্যাম্পল গুলো দিচ্ছি ওগুলো হচ্ছে আবার আমি বিভিন্ন প্রজেক্ট থেকে উঠিয়েছি। বিভিন্ন প্রজেক্টের রিপোর্ট যে আছে, সেই রিপোর্ট, আমি তো প্রজেক্টের উপর অনেক কিছু করেছি, মানে আমি একটা ট্রেনিংও করেছি। তা সেই প্রজেক্ট গুলো কস্ট অ্যানালাইসিস করতে গিয়ে তারা যেগুলো করেছে সেই প্রজেক্ট গুলো আমি তোমাদেরকে শেয়ার করব। বাট ওটা কি রিয়েল, রিয়েল ডাটা। কিন্তু চ্যাটজিপিটি তোমাকে কিন্তু ইমাজিনারি অনেক ডাটা দিয়ে দিতে পারে। মানে আমাদের খারাপ দিকগুলো বাদ দিয়ে আমাদের জিনিসগুলো, আমাদের যে লাইফটা আছে সেই লাইফে পজিটিভ দিকগুলোকে তুলে আনতে হয়। তো আমরা সেটাই তোলার চেষ্টা করব। ঠিক আছে? তো ওটাকে দিলেও ও তোমাকে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিবে। আমি অবশ্যই দিই, তোমাদের বড় ভাইদেরও দিয়েছি, তোমাদেরও দিব। সলভ করার জন্য কিছু হাতে লেখা এরকম কাগজ আছে, অঙ্ক আছে, ওটা পরে দিব আর কি। ঠিক আছে, 11:50 হতে চললো, আজকের জন্য এতটুকুই। তাহলে কি জানি নাম, এই তো বিহার। বিহার, বৃহস্পতিবার জি আমি ম্যাম। যতদূর জানি ক্লাস অফ আছে আমাদের।